তো আমরা আজকে যেটা শিখতে যাব সেটা হচ্ছে VMware মানে ভার্চুয়াল মেশিন ওয়ার্কেস্ট্রেশন 10 দিয়ে কীভাবে একটা উইন্ডোজ 7 ক্লায়েন্ট পিসিকে আমরা সেট আপ করবো পারফেক্টলি। যেটা করতে হবে, ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিনে আমরা ক্লিক করব। সবাই করুন। এখানে দেখবেন দুই ধরনের ফাংশন আছে, একটা হচ্ছে টাইপিক্যাল, একটা হচ্ছে কাস্টম। আমরা হচ্ছে টাইপিক্যাল গেলে হবে কি, ওর ডিফল্ট কিছু সেটিং আছে, সেই সেটিংগুলোতে ও অটোমেটিক্যালি আমাদেরকে গাইড করে নিয়ে যাবে। আমরা যে কাস্টমে যদি যাই তাহলে আমরা অনেক ধরনের কাস্টমাইজেশন করতে পারবো, যেগুলো আমরা এখন গেলে সামনে দেখতে পারবো। তো আমরা সবাই কাস্টমে ক্লিক করে নেক্সটে যাই। তো নেক্সট যে পেজটা আসছে, এই পেজে দেখাচ্ছে হচ্ছে হার্ডওয়্যার ক্যাপাবিলিটির ভিতরে দেখতে পারবেন ওয়ার্কেস্ট্রেশন 10 আছে। এটা যদি ডাউন এরোতে ক্লিক করেন দেখবেন ওর প্রিভিয়াস কিছু ভার্সন দেখাচ্ছে। এইটার কি মানে? এটা মানে হচ্ছে আমি এখন ওয়ার্কেস্ট্রেশন 10 চালাচ্ছি, এখন আমার এই কাজটা কি ওয়ার্কেস্ট্রেশন 10ই সাপোর্ট করবে, নাকি আমি যদি কোনো ওল্ডার ভার্সন থাকে আমার ঘরে বা আমার অফিসে, ধরেন সেটা হতে পারে ওয়ার্কেস্ট্রেশন 8 বা ওয়ার্কেস্ট্রেশন 6, তো ওইটা তো তখন সাপোর্ট করবে কিনা। মানে আমি যদি এখান থেকে কম্প্যাটিবিলিটিটা না অন করে দিই তাহলে ও সাপোর্ট করবে না। ধরেন আমি এই মুহূর্তে ওয়ার্কেস্ট্রেশন 10 আছে, এটা শুধুমাত্র ওয়ার্কেস্ট্রেশন 10 এ কাজ করবে, এর আগেরগুলোতে করবে না। তো আমাকে যদি পুরনো ওল্ড ভার্সনগুলো সাপোর্ট করতে হয় তাহলে যেটা করতে হবে, আমি ধরেন এখান থেকে ওয়ার্কেস্ট্রেশন 8 দিয়ে দিব। ওয়ার্কেস্ট্রেশন 8টা হচ্ছে একটু মাছ বেটার। তো 8 দিয়ে আমরা নেক্সটে যাই। এখানে যেটা আমরা দেখতে পারবো যে ফার্স্টটা হচ্ছে যে ইনস্টলার ডিস্ক, ওটা হচ্ছে যে আমার কোনো ডিভিডি আছে কিনা বা আমার কোনো ইউএসবিতে পেন ড্রাইভ বুটেবল করা আছে কিনা। তো ওটা যদি আমি এখানে দেখাতে চাই তাহলে হচ্ছে ইনস্টলার ডিস্কটা দেখা দিতে হবে। তো এটা এখন ধূসর দেখাচ্ছে, কারণ আমি যদি একটু উপরে চলে আসি, এটা এখন দেখাচ্ছে না ধূসর। এটা ধূসর একটা মাত্রই কারণে দেখাচ্ছে, কারণ আমি এটা ম্যাকে দেখাচ্ছি, আর এই ম্যাকটাতে বিল্ট ইন কোনো ডিভিডি রোম নেই। এখন যদি আমার বুটেবল একটা পেনড্রাইভ থাকতো তাহলে আবার ওখানে দেখাতো যে ওরকম রিমুভেবল একটা ড্রাইভ, তখন আমি হয়তো ড্রপডাউনটা দেখাতে পারতাম। আর এটা হচ্ছে আমাদের ওই যে আইএসও ফাইল কিছুক্ষণ আগে কপি পেস্ট করলাম, এই আইএসও ফাইলটা যদি থাকে আমরা এখান থেকে দেখাতে পারি। তো আমরা এই মুহূর্তে এটা করবো না, এটা এই মুহূর্তে আমরা স্কিপ করবো, এটা আমরা শেষ মুহূর্তে গিয়ে করবো। আইএসও ফাইলটা আমরা শেষ মুহূর্তে দেখাবো। এখন যেটা করবো, আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার। এখন দেখবেন এখানে অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে, যে আপনি এখানে কোনটা চয়েস করতে চাচ্ছেন বা চুজ করতে চাচ্ছেন সেটা দেখানো যাবে। যেমন এখানে আমি যদি ক্লিক করি মাইক্রোসফট উইন্ডোজ, তাহলে এখানে নিচে ড্রপডাউনে দেখবেন একদম উইন্ডোজের আজ পর্যন্ত যতগুলো অপারেটিং আছে সব এখানে আছে। একদম উইন্ডোজ 3.1 থেকে শুরু করে একদম সার্ভার লেভেল পর্যন্ত সব কিছু উইন্ডোজ রিলেটেড অপারেটিংগুলো এখানে আছে। সো আমরা এখন যেটা করবো, উইন্ডোজ 7 এ 64 বিট অপারেটিং ইনস্টল করবো। তাহলে আমরা উইন্ডোজ 7 এ 64টা ক্লিক করবো। সেম জিনিস যদি আমার লিনাক্স থাকতো বা অন্যান্য অপারেটিং থাকতো, তো যেমন লিনাক্স আমি ক্লিক করলে দেখবেন এখানে উবুন্টু, রেড হ্যাট, তারপর সুস, অনেক ধরনের অপারেটিং আছে। এখানে স্ক্রলিং করলে আরও অনেক ধরনের অপারেটিং আসবে, যেমন ডিবিয়ান আছে, ফেডোরা আছে। এটা হচ্ছে কোন টাইপের অপারেটিংটা আপনি দিয়ে যাচ্ছেন, ও জাস্ট একটা ক্যাটাগরি জানতে চাচ্ছি। যাই হোক, আমি আগের পজিশনে চলে যাই, উইন্ডোজ 7 এ 64 বিট। এখানে আপনি ড্রপডাউনে খেয়াল করলে দেখবেন 8-এরও যেটা দেখবেন 7-এরও সেম দেখবেন। যেমন 8-এ দেখাচ্ছে 8 একটা, আর একটা হচ্ছে 64, মানে যেটাতে আসলে কিছু লেখা নাই ওইটা আসলে 32 বিটের অপারেটিং। ক্লিয়ার? তো 7 আমি 64টা নিয়ে এখন নেক্সট। এখানে যেটা হবে, আমি কোন লোকেশনে এটা সেভ করতে চাই। লোকেশনটা বাই ডিফল্টলি সবসময় আপনি যে ইউজার, সেই ইউজারের মাই ডকুমেন্টের ভিতরে ভার্চুয়াল মেশিনের একটা ফোল্ডার হয়, সেটার ভিতরে উপরে আপনি যে নামটা লিখবেন, যে উইন্ডোজ 7 বা কি, বা এটা রিনেম করে রাখতে পারবেন, তখন হচ্ছে আপনার ওই ডেস্টিনেশনে এটা সেভ হয়ে থাকে। এখন আপনি যদি বলেন না আমার এই এক্সপেরিমেন্ট আমি রেখে দিতে চাই, নেক্সট টাইম উইন্ডোজ করাপ্ট হলেও যাতে সমস্যা না হয়, তাহলে এটা কী করতে হবে, আপনার ডি ড্রাইভ বা ই ড্রাইভ বা এফ ড্রাইভ বা অন্য কোনো ড্রাইভে তো রাখতে হবে। তখন এখান থেকে আপনি এটাকে কাস্টমাইজেশন করে ব্রাউজ করে বা অন্য কিছু করে আপনি আরেকটা ডিফারেন্ট পাথে রাখতে পারবেন। যেমন আমি একটা ডিফারেন্ট পাথে রাখবো এখন এই মুহূর্তে। সেটার জন্য যেটা করতে হবে, আমি ওকে ডি ড্রাইভে রাখবো,
ডি ড্রাইভে ধরেন শুধু ভার্চুয়াল মেশিন নামে একটা ফোল্ডারের মধ্যেই রাখবো। এটা হচ্ছে আমার ভার্চুয়াল মেশিন করে রাখলাম। এই অবস্থা করলে হবে কি, ভার্চুয়াল মেশিন ফোল্ডারটা ক্রিয়েট হবে। আমার কিন্তু অ্যাকচুয়ালি দেখেন আমি যখন ঢুকবো ডি ড্রাইভ, সরি আমি ডি ড্রাইভে কাজ করতে পারবো না, কারণ এটা হচ্ছে আমার ম্যাকেরই একটা পার্টিশন, এখানে ঢুকতে পারবো না। সো আমাকে সিতে রাখতে হবে। আপনারা চাইলে পারবেন, আপনাদের হচ্ছে হ্যাঁ আমি এটা সিতে রাখি, সিতেই ভার্চুয়াল মেশিন একটা ফোল্ডার করে রাখবো। আমি আগে দেখে নিই এখানে আমার হ্যাঁ ভার্চুয়াল মেশিন নামে কোনো ফোল্ডার নেই। আর এখানে আপনি অপারেটিংয়ে এখানে হয়তো আপনার নাম দিয়ে দিতে পারেন। এতে কি হবে, ধরেন আজকে কোনো কারণে আপনি আপনার পিসিতে বসেন না, একজন বসে আপনি এটাতে কাজ করছেন, তো সে যদি তার মতো করে আবার অপারেটিং দেয়, তো দুটো অপারেটিং একই রকম নাম দেখাবে, তখন আপনি চিনবেন না। তো আপনি যদি এখন এখানে ব্যাকেটে ধরেন আতিক দিয়ে দেন বা আপনাদের যে নাম আছে সে নাম দিয়ে দেন, তাহলে তখন ওই যে আমরা কিছুক্ষণ আগে মনে আছে যে ডিলিট করলাম, ওই জায়গাটা এই রিনেমটা তখন দেখাবে যে এই উইন্ডোজে এই রিনেম, মানে এটা বুঝতে পারবেন যেটা আপনার করে, জাস্ট আইডেন্টিফাইয়ের জন্য। তারপর এটা নেক্সট দিব। তারপর এই যে পৃষ্ঠাটা আসলো, এখানে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। এখানে কি দেখাচ্ছে উপরটা, নাম্বার অফ প্রসেসরস। কেন ওরা একটা দিলে পারতো না, মানে এটা ফিক্স করে দিতে পারতো, তো এগুলো আমাকে চয়েস করার জন্য দিছে কেন? আপনার মেশিনে কয়টা প্রসেসর, বাসায় কয়টা প্রসেসর? কোথাও দুইটা দেখছেন? আমার কথা হচ্ছে এখানে তো ও এটা ফিক্স করে দিতে পারতো প্রসেসর একটা, কেন নাম্বার অফ প্রসেসরস, তাও কেন 8টা দেওয়া আছে বলতে পারবেন? এটা তো আমি এই মুহূর্তে জাস্ট যাচ্ছি কিসের জন্য, উইন্ডোজ 7 64 বিট। এখানে নাম্বার অফ প্রসেসরস, নট এ সিঙ্গেল প্রসেসর। এতগুলো প্রসেসর আমি কোথাও পাবো? আমার একটা মেশিনে তো দুইটার বেশি প্রসেসর থাকে না, একটা মাদারবোর্ডে কয়টা প্রসেসর থাকে? তাহলে এখানে এতগুলো কেন উল্লেখ করছে? এটা কিন্তু আমি কোরের কথা বলতেছি না, কোর এক জিনিস, প্রসেসর আরেক জিনিস। ইন্টেলের প্রসেসর একটা, তার মধ্যে আমি কোর অনেকগুলো থাকতে পারে, কিন্তু আমি বলতেছি প্রসেসরই তো চাচ্ছি অনেকগুলো। আপনি কোথাও এখনো কোনো মাদারবোর্ড দেখছেন যেটার ভেতরে 3টা 4টা প্রসেসর? এগুলো হচ্ছে সার্ভারে, এই ফাংশনটা শুধুমাত্র সার্ভারের জন্য দিচ্ছে। যদি ডেস্কটপ হইতো এটা কখনোই একের উপর যেত না, একটাই থাকতো বিল্ট-ইন। সার্ভারে 2টা 4টা 8টা থাকতেই পারে, এবং এই ওয়ার্ক স্টেশনগুলো বা ভিএমআরগুলো বানানো হয়েছে অ্যাকচুয়ালি সার্ভারের জন্য। আপনারা হয়তো অনেকে খেয়াল করবেন যে যে ওয়েবসাইট হোস্টিং যেটা করে, ডোমেইন কিনের পর কি করতে হয়, হোস্টিং করতে হয়। ডোমেইনটা কি জিনিস? এই ধরেন www.facebook.com, এই ইউআরএলটা হচ্ছে ডোমেইন বলে, মানে নামটা কিনতে হয়। কিনলে ওয়েবসাইট হয়ে যায় না। ওয়েবসাইটটা অফলাইনে কোনো একটা ডেভেলপার ফার্স্টে ডেভেলপমেন্ট করে, খুব সুন্দর করে পৃষ্ঠাগুলো বানায়, দেন হচ্ছে এটাকে তার পিসিতে, তো এটা তার পিসি থেকে এখন সবাই ঢুকে তার পিসিতে ঢুকে দেখবে, সেটাকে ক্লাউডে উঠাতে হয়, মানে অনলাইনে রাখতে হয় যাতে সবাই অনলাইনে ঢুকে ওই ইউআরএলটা থ্রো করে। তো তখন হোস্টিংটা করতে হয়। হোস্টিংটা হচ্ছে অনলাইনে একটা প্ল্যাটফর্ম যেখানে রিয়েল আইপি দিয়ে ওই সার্ভারটা বানানো হয়। রিয়েল আইপি হচ্ছে একটা নির্দিষ্ট একটা আইপি, প্রত্যেক আইসপি থেকে পাওয়া যায়, যে আইপিটা দিয়ে আপনি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় নক করলে ওই আইপিতে আপনি কাজ করতে পারবেন। তখন ওই আইপিটাকে ট্যাগ করে দেয় ইউআরএলটা দিয়ে, মানে ইউআরএলে ক্লিক করলে ওই আইপি দিয়ে ডাইরেক্ট ঢুকে ওয়েবসাইটটা দেখায়। এই হোস্টিংটা হচ্ছে আপনার ভিএমওয়্যার দিয়ে করে, মানে একটা মেশিনের ভিতরেই আপনার হোস্টিংগুলো কীরকম হয়, ধরেন 128 কেবি এমবি অথবা 256 এমবি অথবা 512 বা 1 জিবি, অনেকে দেখবেন যে 10 জিবি পর্যন্ত দেয়। এগুলো হচ্ছে ভিএমওয়্যার দিয়ে ওর জন্য আলাদা ডেডিকেটেড একটা অপারেটিং করে দিচ্ছে, সেটা লিনাক্সে হোক উইন্ডোজে হোক করে দিছে। ওই জাস্ট ওর জন্য একটা ডেডিকেটেড আইপি দিয়ে দিচ্ছে, ওই আইপি দিয়ে ওই ইউজার নেম এফটিপিতে ঢুকে এবং ওখানে ওর ফাইলটা রাখে এবং সবাই ইউআরএল দিয়ে ঢুকে ওর ওয়েবসাইটটা পায়। এই জন্য হচ্ছে একটা মেশিন অনেক পাওয়ারফুল হলে ওর প্রসেসিং ক্ষমতা কীরকম থাকবে ওইটা সাপোর্টটা দেওয়ার জন্য হচ্ছে এই ভিএমওয়্যারের প্রসেসর সাপোর্টটা। তো নাম্বার অফ প্রসেসর আমাদের যেহেতু এখানে একটা, আমরা একটাই নিব। আর এখানে নাম্বার অফ কোর পার প্রসেসর, এটা কি করতে হবে, এটা আমাদের ফার্স্টে দেখে নিতে হবে আমাদের ফিজিক্যাল প্রসেসর অ্যাকচুয়ালি কোর কয়টা আছে। তো কীভাবে বুঝবো? আমরা এটার জন্য মাই কম্পিউটারের অ্যাডমিন ক্লিক করে ম্যানেজারে যাই।
সেখান থেকে ডিভাইস ম্যানেজার, তারপর হচ্ছে আমি এই প্রসেসরে ক্লিক করব। কয়টা আছে? 4টা। আমার এখানে কোরে 5 দেখে 4টা দেখাচ্ছে। এটা 3 থাকলে কিন্তু 4টা দেখাবে না, অ্যাক্সেস নেই। যাই হোক, এখানে এখন দেখতে পাচ্ছেন না, বাট আপনারা বাসায় গিয়ে যখন দেখবেন বা অন্যান্য যে কোনো জায়গায় ট্রাই করবেন তখন দেখতে পাবেন যে আপনার প্রসেসরে এই কোডটা এখানে দেখাবে। মানে আমি এখন কি বুঝতে পারতেছি, সেটা 2টা হোক 4টা হোক, কোরাই 7 এ 6টা দেখাবে। তো এখন আমি বুঝতে পারতেছি আমার 4টা আছে। তো এই ভিএমওয়্যারে যখন আপনি কনফিগারেশন করবেন, একটা জিনিস মনে রাখবেন, ভিএমওয়্যার কিন্তু আপনার মেইন ফিজিক্যাল হার্ডওয়্যার বা যে স্পেস যে আছে এর থেকে শেয়ার করতেছে। তো এখন আমার করণীয় কি, এখানে আমি কয়টা দিব বলেন তো? 4টা। সবাই শিওর 4টা? 4টা কেন? ইয়া তো প্রসেসরে পড়তে দেখি 4টা। হ্যাঁ, প্রসেসর পোর্ট তো দেখছি 4টা। আমি কি বললাম, আমি যখন সফটওয়্যারটা চালাবো আমার ফিজিক্যাল মেশিন থেকে শেয়ার করতেছে। একটা দিন হবে। শেয়ার করতেছে না, এখন আমার মেশিনই চলতেছে 4টাতে। আপনি 4টা করে ওকে দিয়ে দিবেন, তাহলে আমার মেশিন চলবে কি? তাহলে একটা। তাহলে আবার একটা। 3টা। এটা যেটা হবে আপনি ডিভাইডেড করে দেন 2 এ, মানে অ্যাটলিস্ট 2টা কোর আমার পিসি পারফরমেন্স ঠিক রাখুক, আর 2টা কোর দিয়ে আমি আমার এই সফটওয়্যারটা চালাবো। বুঝতে পারছেন? ক্লিয়ার। যদি 6টা হয় তাহলে 3টা, যদি 2টা হয় তাহলে একটা, কিন্তু এখানে 4টা আছে, সো ডিভাইডেড করে দেন। তো এখনো কি করতেছে, তাহলে আমার এই কারেন্ট প্রসেসরেরই 4টা কোরেতে 2টা কোর ও নিয়ে নিল আর 2টা কোর মেশিনকে দিয়ে দিল। এটা হচ্ছে কেন, এটা আপনার পারফরমেন্সটা ভালো রাখার জন্য। কারণ আপনি যদি সব এখানে দিয়ে দেন তাহলে মেইন পিসি ডাউন হয়ে যাবে এবং সফটওয়্যারটা ক্র্যাশ করবে। সো এখন আমরা নেক্সটে যাই। এটা হচ্ছে আরেকটা মেইন পার্ট, এটা হচ্ছে র্যাম। এখানে খেয়াল করবেন বাই ডিফল্ট দেখাচ্ছে ম্যাক্সিমাম রিকমেন্ডেড মেমোরি। এখানে যে নীল আইকনটা দেখবেন, একটা সার্কেল আছে, আমার এখানে 8GB দেখাচ্ছে। মানে অ্যাকচুয়ালি আমার এখানে 8GB আছে ইনস্টল করা, যার জন্য হচ্ছে ডাইরেক্ট এখানে চলে আসছে। কিন্তু এটা হচ্ছে ম্যাক্সিমাম রিকমেন্ডেড মেমোরি, কারণ এর উপর তো যাওয়া পসিবল না, কারণ আমার এখানে 8GB। কিন্তু ও সাজেস্ট করছে রিকমেন্ডেড মেমোরি কত? 2GB দেখাচ্ছে আমার। দেখেন, হ্যাঁ 2GB দেখাচ্ছে রিকমেন্ডেড মেমোরি, আর যেটা কিনা গ্রিন কালারের, আর হচ্ছে ইয়েলো কালার আছে যেটা কিনা একদমই লোয়েস্ট কনফিগারেশন, মানে এই অপারেটিং চালানোর জন্য 1GB লাগবে সেটা বলতেছে। তা আমি টেকনিক্যালি ক্যালকুলেশন করি যে আমার 8GB আছে, ও বলতেছে 2GB, তা আমি 4GB দিলে কি হয়? পারফরম্যান্স ভালো হবে। কারণ আমার তো এখানে আমি কোনো এখন অন্য কোনো ব্যাকএন্ডে কাজ করতেছি না, এমন তো না যে আমার কোনো গ্রাফিক্সে কাজ হচ্ছে বা ফটোশপে কাজ হচ্ছে। সো আমি যেটা করব 4GB দেব, কিন্তু আমি দিচ্ছি আমার 8GB আছে, সবার মানে কিন্তু 8GB না। আমারও 8GB। হ্যাঁ, যাদের পিসি 4GB তারা দিবেন 2GB, মানে সবকিছু ডিভাইডেড করে দিবেন। 2GB থাকলে 1GB। এক্স্যাক্টলি, সবকিছু ভেঙে ভেঙে অর্ধেক করে দিবেন যাতে আপনার পিসি কিছু পায়, মানে সব পারফরমেন্স যাতে ওকে না দিয়ে দেওয়া হয়। তো আমরা এখন নেক্সটে যাও। নেক্সটে যাওয়ার পর এখানে আসলে নেটওয়ার্কের একটা চ্যাপ্টার, উপরে দেখবেন যে ইউজ ব্রিজ নেটওয়ার্কিং। ব্রিজ নেটওয়ার্কিংটা হচ্ছে আপনার এই ফিজিক্যাল মেশিনে যে আমার এখন মানে ওয়্যারলেস ল্যান বলেন বা ইথারনেট ল্যান বলেন, যেটাই বলেন, মানে এখানে আমার নেট চলতেছে কোন পোর্ট দিয়ে, সেই পোর্টটাই ও এখানে জাস্ট ক্লোন করে নেবে, কপি করে নেবে, কোনো কনফিগারেশনই লাগবে না, ও ওর নিজের মতো করে নিয়ে নেবে। মানে যার ফলে ধরেন আমি এখন ওয়্যারলেস আছি, এটাতে আমি এই মুহূর্তে নেট চালাচ্ছি না, নিচে যে আমি কানেক্টেড না, কানেক্টেড কি না, কানেক্টেড দেখাচ্ছে কিন্তু এই যে BITM 301-এ। সো কানেক্টেড, ও তখন ব্রিজ মোডে গেলে এই ওয়্যারলেসই ও অন করবে এবং এটা কানেক্টেড হয়ে থাকবে আমার নেটে। ব্রিজ মানে আমার ফিজিক্যাল নেটওয়ার্কটাকে কপি করে নেবে এবং আমি ওটাতে রানিং থাকবো। নেট হচ্ছে আপনার যদি সার্ভার রিলেটেড কোনো আইপি থাকে, মানে আপনি যখন কিনা সার্ভার রিলেটেড কাজ করবেন, বিশেষ করে নেটওয়ার্কিং রিলেটেড ইস্যুগুলো যখন আসবে নেক্সট ক্লাসগুলোতে, তখন আপনি এগুলো নিয়ে ক্লিয়ার হয়ে যাবেন। ওই মুডগুলোতে কাজ করার জন্য তখন নেটটা লাগবে আপনার। এটা নেট হচ্ছে ডায়াল আপ কানেক্টিভিটির জন্য। দ্য হোস্ট অনলি, হোস্ট অনলি জাস্ট বলতে আপনি একটা পোর্ট বানায় রাখলেন, এটা যদি কোনো আউটপুট দেওয়ার জন্য। এখন ঘটনা হচ্ছে আমি মেশিনটাতে দিতে পারি, বাট আমার এখানে আউটপুট দেওয়ার মতো ল্যান আছে, একটা আছে,
মানে এটা হচ্ছে আমার যে এখন ইথার পোর্টটা আছে, এটাকে আমি আউটপুটটা আরেকটা আউটপুট হিসেবে কাজ করতে হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে নিচে যেটা ডু নট ইউজ নেটওয়ার্ক কানেক্টিভিটি, কোনো নেটওয়ার্ক কানেক্টিভিটি আমি করলাম না। কেউ কি এই হোস্টটা বুঝেন না এখন এরকম আছেন? আবার ধরেন আমি এখন এখানে কি সেট আপ করতেছি যে উইন্ডোজ 7, ধরেন আমি এখানে উইন্ডোজ 10 দিলাম, পাশে আরেকটা, তখন এই নতুন ট্যাবে আসবে, মানে আমার এই নিচেই উইন্ডোজ 7 লেখা থাকবে, তার নিচে উইন্ডোজ 8, কিন্তু যখন ওপেন করবো তখন পাশাপাশি ট্যাবের মতো আসবে। আমি যদি ওই 8 এর সাথে এই 7 এর একটা শেয়ার করতে চাই, কেমনে পসিবল? কারণ আমার তো এখানে আর কোনো পোর্ট নাই, তাহলে এই ভার্চুয়াল পোর্টটাকে আমি কিভাবে শেয়ার করব? তখন এই হোস্টটা করে ওকে একটা হোস্ট দিয়ে এই দুইটা হোস্টকে আইপি বসে একসাথে করা যায়, ঠিক আছে? তো এখানে আমি ব্রিজ কানেক্টিভিটি দিয়ে দিই যদি আমার নেট লাগে, ঠিক আছে? নেক্সট, এরপরে এটা হচ্ছে সার্ভারের জন্য, কিন্তু এখন আমাদের এখানে কোনো স্যাস বা কোনো অন্য হার্ড ডিস্ক যা আছে রিকমেন্ডেড, আপনি জাস্ট নেক্সট দিয়ে দেন, এটা নেক্সট দেন। তারপরে ভার্চুয়াল ডিস্ক টাইপ, এটাও আপনি নেক্সট দেন। আর এখানে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু, সিলেক্ট এ ডিস্ক, ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডিস্ক। এটা হচ্ছে আমি নতুন করে ভার্চুয়াল ডিস্কটা করতে যাচ্ছি কিনা, মানে আমি এখন সব সেটিং করছি বাট আমার এখনো সেটিংটা আসে নাই। আমি এটা কোথায় সেভ করছিলাম? সিতে। দেখেন সিতে ভার্চুয়াল মেশিন দিয়ে কোনো ফোল্ডার এখনো হয় নাই, আমি ঠিক এই পার্টটাতেই সেভ করার জন্য বলছি। তো ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, ওকে নেক্সট দিন, চলুন সবাই নেক্সট দিন। এখন যেটা চাচ্ছে সেটা হচ্ছে কি পরিমাণ সাইজ আমি এটাতে রাখতে চাচ্ছি, মানে ও করবে কি, এখন আপনার ফিজিক্যাল যে হার্ড ডিস্কটা আছে সেই হার্ড ডিস্ক থেকে কিছু হার্ড ডিস্কের জায়গা নিয়ে নেবে, বাট অ্যাট এ টাইমেই রাখবে না। মনে করেন আপনি যদি এখানে 60 জিবি দেওয়া আছে না, এখন 60 জিবিটা ও নিবে, বাট এই 60 জিবিটা যদি অপারেটিংয়ের ভিতরে কোনো কিছু দিয়ে ভরে রাখেন, তাহলে ফিজিক্যালি ধরেন 500 জিবি হার্ড ডিস্ক, সেখানে এই 60 জিবি সবসময় মাইনাস থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? ধরেন আমি এখানে 60 জিবি দিয়ে এখন এই অপারেটিংটা চলে যাচ্ছে, হয়তো বড় জোর সিতে আমি কত দিব, 20 জিবি, আর 40 জিবি হয়তো আমি ফেলা রাখবো। ওই 40 জিবির ভিতরে ধরেন কোনোভাবে আমি কিছু মুভি টুভি গান টান এনে কপি পেস্ট করে রাখলাম, তাহলে ফিজিক্যালি আমার মেইন মেশিন থেকে 60 জিবি মাইনাস থাকবে। কারণ কি অলরেডি 20 তো আমি অপারেটিং দিছি, আর বাদ বাকি 40 ফ্রি ছিল, কিন্তু না ফ্রিটা আমি ভরে রাখছি কিছু না কিছু দিয়ে, তখন ফিজিক্যাল হার্ড ডিস্ক থেকে এই জায়গাটা সবসময় কম দেখাবে। তো এইটা তখন ফ্রি দেখাতে হলে কি করতে হবে? ওই যে একটু আগে আপনার ডিলিট করে দিলেন না সবাই ধুমধাম, এই তখন ফ্রি হয়ে গেছে, ঠিক আছে? স্যার যদি 5টা ড্রাইভার থাকে তাহলে তখন যদি 100 জিবি দিতে চাই তখন তাহলে কিভাবে ডিস্ট্রিবিউট করব? 500 জিবি, সরি 5টা ড্রাইভার 5টা ড্রাইভ, তাহলে কত জিবি করে দিতে চান? তাহলে আপনাকে সেভাবে দিতে হবে। এখন না অলরেডি করা আছে আর কি 500 জিবি করা আছে, 100 করে বা 150 করে করা আছে, তখন এটা যদি আমি 100 দিই তাহলে কিভাবে দিই? এটা তো হচ্ছে এই ভিএমওয়্যার এর কথা বলতেছে এখন, মানে আপনি বলতেছেন যে এই যে জিবি অ্যালোকেট হ্যাঁ কি আমার মেইন এইটা না, এটা হচ্ছে যে পার্টিশনে সেটআপ হয়েছে, যে আমরা যে পার্টিশন এখন সিতে সেটআপ হয়েছে আমার, ও সি থেকে খাবে। C থেকে। এটা যদি আপনি ডিতে দেন তাহলে ডি থেকে খাবে, যদি ইতে দেন তাহলে ই থেকে খাবে। আপনার পয়েন্টটা ঠিক ছিল, এটাও কিন্তু শিখে রাখার একটা ইস্যু, ঠিক আছে? যদি ফাঁকা জায়গা এতগুলো না থাকে তাহলে স্পেস কম যদি আরো হতো, কম কম থাকে, স্পেস আমার তখন যে আপনাকে জায়গাটা বুঝে save করবো, যেখানে স্পেস বেশি সেখানে সেভ করতে হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি জায়গাটা খাবে কোথায়, যেখানে সেভটা হবে জায়গাটা খাবে ওখানে। আমার সফটওয়্যারটা তো ইনস্টল হয়েছে সিতে, কিন্তু আমি জায়গাটা যেখানে সেভ করতেছি, মানে এই যে আমরা সেভ করার জন্য বললাম না ডিতে রাখবো না ইতে রাখবো, এই জায়গাটা হচ্ছে জায়গাটা খাবে, মানে এই পার্টিশনটাতে, সেটা মানে অ্যাপে থাক, ইতে থাক, আইতে থাক, জায়গাটা খাবে ওখানে। তো এখানে আরো একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল, আর একটা হচ্ছে স্প্লিট ভার্চুয়াল ডিস্ক ইনটু মাল্টিপল ফাইল। এটা হচ্ছে আমরা যেটা দিব এখন, এখানে আমরা একটু লাইটার করতে চাচ্ছি, মানে 7টা যদি খুব লাইট হয়, আমার মনে হয় না 20 জিবির উপর দেওয়া দরকার আছে। না স্যার বুঝছি। কেন? আমি 7 দিলে কত খাবে? 4.17 8 জিবি আসলে 8 থেকে 9 জিবি খাবে, 8 জিবি খাবে, 8 থেকে 9 জিবি খাবে। বাকি যদি আমরা দুইটা পার্টিশন করতে চাই তাহলে এক্সপেরিমেন্ট করার জন্য সময় পাবো না, তাহলে আমরা 30 জিবি নিই। 30 জিবি নেই, লাইট করে ফেলে এটাকে।
30 GB নিয়ে এখানে যেটা শেখার আছে সেটা হচ্ছে স্টোর ভার্চুয়াল ডিস্ক ইনটু এ সিঙ্গেল ফাইল। মানে আপনি যদি এই সিঙ্গেল ফাইলটা দেন তাহলে বুঝতে হবে আপনি অনেক বড় লোক। আপনি সবসময় 2-3টা পকেটে করে পোর্টেবল নিয়ে ঘুরেন। মানে এটা যত বড়ই ফাইল হোক আপনি একটা সিঙ্গেল ফাইল হবে এবং সেটাকে কপি করার মতো অ্যাবিলিটি আপনি রাখেন। আপনি যদি বলেন যে না ভাই আমি ভেঙে ভেঙে কপি করবো, এত বড় পেন ড্রাইভ নেই বা এত বড় স্টোরেজ নাই, তাহলে হচ্ছে নিচেটা দিতে হবে। ও সেম জিনিসটাই স্প্লিট করে ভেঙে ভেঙে অনেকগুলো ফাইল করে রাখবে, তখন ওইটাকে আপনি কপি করে নিতে হবে এবং ওইটা যখন দিবেন ওই যে ওপেন এ ভার্চুয়াল মেশিন তখন ওপেন করতে পারবেন। মানে এই ফাইলটাই একটা সিঙ্গেল ফাইলে থাকতে পারে আবার অনেকগুলো স্প্লিট ফাইলে থাকতে পারে, কারণ ডিপেন্ড করে আপনার উপর যে আপনি কীভাবে এটাকে পোর্টেবিলিটি করতে চান। তা আমরা এটা নিচেই রাখি মাল্টিপল ফাইলস করে। 30 কম দিলে কি হবে? কিছু হবে না, কারণ কি আমরা চাচ্ছি যে কি উইন্ডোজটা দেওয়ার পর ওই যে প্রাইমারি এবং সেকেন্ডারি নিয়ে গবেষণা করবো। তো এখন ধরেন করা যায়, করা যাবে না তা না, আমি বলি যদি আমার 2 GB মানে হার্ড ডিস্কও স্পেস ফ্রি থাকে আমি সেটা তো দেখাতে পারবো যে প্রাইমারি কি আর লজিক্যাল কি। জাস্ট এটা একটা মানে কি বলবো স্ট্যান্ডার্ড একটা স্পেস রাখতেছি 30 GB। 30 GB-তে হয়তো সিতে আমার 8 থেকে 9 GB যাবে, বাদ বাকি দুইটাকে আমরা ভেঙে ভেঙে প্র্যাকটিস করবো যে লজিক্যাল এবং প্রাইমারি। এটার জন্য, কারণ স্টোরেজ না থাকলে আপনি গবেষণা করবেন কীভাবে? 17 বেশি নেই, আপনি দিয়ে দেন, সমস্যা নেই। বা আপনি এখনো সময় আছে, ব্যাকে গিয়ে যে পার্টিশনে জায়গা আছে ওই পার্টিশনে দিয়ে আসেন। ও আচ্ছা আচ্ছা, 17 যদি থাকে তাহলে তো আরো কম দিতে হবে। 17 আছে আপনার, তাহলে তো 10-এর মতো দিতে হবে। আপনার মানে अवेलेबल আছে 17 এর 17 দেওয়া যাবে। 17 যদি সি দেয় তাহলে আর বাকিগুলো কি করবে? তো আমরা এখন তাহলে নিচেটা দিচ্ছি স্প্লিট ভার্চুয়াল ডিস্ক ইনটু মাল্টিপল ফাইলস। নেক্সট, এখন হচ্ছে আমার যে মেইন ফাইলটা, ঠিক আছে, এই ফাইলটা এই নামে থাকতেছে। আমি যে ফার্স্টে রিনেম করছি, আপনি চাইলে এখন আবার রিনেম করে একটু ঠিক করে নিতে পারবেন। এটা হচ্ছে ফাইনাল পেজ, এরপর সেভ হয়ে যাবে ফাইলটা। তো আমরা নেক্সট করি। হ্যাঁ, নেক্সট করে এখন কিন্তু ফিনিশ করব না। এই পর্যায়ে কে আছেন নাকি আবার এর পরে চলে গেছেন? না এখানে ঠিক আছে, এখন যেটা হবে কাস্টমাইজ হার্ডওয়্যারে যান, তারপর সেখান থেকে নিউ সিডি ডিভিডি, নিউ সিডি ডিভিডি দেখেন লেফট সাইডে প্যানেল থেকে আছে, ওখানে দেখবেন নিউ সিডি ডিভিডি লেখা আছে। সেখানে দেখবেন ইউজ ফিজিক্যাল ড্রাইভ অটো ডিটেক্ট, মানে আমার তো এখানে আসলে কোনো ফিজিক্যাল ড্রাইভ নাই, আগেই বলছি। সে নিচে যে ইউজ ইমেজ আইএসও, মানে আইএসও ইমেজ ফাইলস, ওখানে ক্লিক করে ব্রাউজ করুন এবং যেখানে আপনার উইন্ডোজ 7-এর যে আইএসওটা আছে সেটা দেখাই দিন। যেমন আমারটা কোথায় আছে, আমি এটা ডেস্কটপে রেখেছিলাম মনে হচ্ছে, ডেস্কটপে এই যে উইন্ডোজ 7 দেখো, স্যার ভিডিও সবাই দিয়েছেন? জি স্যার। ভাইয়া ভিডিও অন করছেন? আমার তো ইন্টারনেট সেটআপ নাই। এটা আরেকটা বললে ভালো হতো। কোথায়? আমাদের পরে কোথায় যাব আমরা? আইএসও 7 তে যাবো। আপনি এখানে দেখেন স্ক্রিনটা আমার, আপনি যে পিছনে দেখেন এখানে কাস্টমাইজ হার্ডওয়্যার আছে না, কাস্টমাইজ হার্ডওয়্যার থেকে স্ক্রিনটা আসবে, সেখানে তারপরে যে নিউ সিডি ডিভিডি, তারপরে যে নিচে ইউজ আইএস ইমেজ ফাইল, এখানে ব্রাউজ করে কোথায় 7-এর বা 8-এর বা 10-এর যখন যেটা আপনি গবেষণা করতে চান সেই আইএসওটা দেখাই দিন। আইএসও দেখাই দিয়ে তারপর আমরা ক্লোজ দেই, ক্লোজ দিয়ে এখন আমরা ফিনিশ দিব। স্যার ফাইলটা দেখাই দিয়ে ক্লোজ দিয়ে ফিনিশ। এখন যেটা আসছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে উপরের দিকে আমরা দেখতে পাবো একটা প্লে বাটনের মতো আছে, পাওয়ার অন দ্য ভার্চুয়াল মেশিন। সেই পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিনে ক্লিক করলেই আমার উইন্ডোজ সেটআপটা কন্টিনিউ হবে। ঠিক যেরকম মনে হবে যে পিসি অন করার পর বুট হচ্ছে, তারপর উইন্ডোজ সেটআপটা বা লোডিং নিচ্ছে, ঠিক ওই ফ্যাসিলিটিগুলো আসবে। আমি ক্লিক করি,
দেখতে পারবো। এই VMware তো এটাই ধরেন আপনার ফিজিক্যাল মেশিনের বায়োসটা আসতেছে বা এরকম কিছু। এখানে বেশ কিছু ফাংশন চাবে, এগুলো ওকে ঠোকে দিয়ে দেন। আর এখানে ক্লিক করে এখানে তো আর এই মুডে হচ্ছে এটাকে হচ্ছে আপনারা ডস মুড বলতে পারেন। ডস মুডে তো আর মাউস কাজ করে না, এখানে আপনার কিবোর্ড কাজ করবে। তো আমি উপরে একটা দিয়ে দিব উইন্ডোজ সেটআপ, আর নিচেরটা হচ্ছে কি 64 বিট রিকভারি মুড। এটা হচ্ছে অ্যাকচুয়ালি উইন্ডোজ রিপেয়ার করার জন্য কাজে লাগে। তো আমরা হচ্ছে উপরে উইন্ডোজ সেটআপে ক্লিক করব, এন্টার চাপবো, এন্টার চাপলে হচ্ছে সেটআপটা চলে আসবে। আপনি চাইলে উপরের থেকে কেউ যদি এই স্ক্রিনটা কিন্তু লক হয়ে যায়, মাউসটা বেরোতে চাবে না, তখন হচ্ছে আপনি কন্ট্রোল অল্টার চাপ দিলে তখন আপনার মাউসটা ফ্রি হয়ে যাবে, তখন মাউসটা দেখবেন আপনি স্ক্রিনে বাইরে নিয়ে আসতে পারতেছেন। তারপর এখানে আমি এখন ফুল স্ক্রিন করতে পারবো, এটাকে ফুল স্ক্রিন করে আমি আবার এটাকে আরও একটু হাইড করে ফেলতে পারবো। এটা হচ্ছে এখানে থেকে একটা পিন আছে, পিনটা উঠে দিলে এখন দেখেন এটা পুরো সিপিইউর মতোই মনে হবে। আমাদেরটা হচ্ছে যে অপারেটিং সিস্টেম নট ফাউন্ড বলে, এটা আমার ছোট দেখাচ্ছে কেন জানেন? আমার এটা ছোট দেখাচ্ছে, আমার একটা উপরে টুলস আছে। সিস্টেম নট ফাউন্ড। আচ্ছা আবার পজ করলাম, কোথায় অপারেটিং সিস্টেম নট ফাউন্ড? আমারটা হ্যাঁ, আমারটা রিকভারি আছে। নেক্সট দিস সেটআপটা চলে আসছে। এখানে যেটা করতে হবে এখন, আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে বাই ডিফল্ট, জাস্ট আমরা নেক্সট, তারপর ইনস্টল নাও। ইনস্টল নাও এ আমরা যেটা দেখব, মাউসে রাজ করতেছে। এখানে দেখতে পারবো যে অনেকগুলো ভার্সন আছে, যে উইন্ডোজ 7 স্টার্টার 32 বিট, তারপর আপনার হোম এডিশন এটাও 32 বিট, তারপর আছে হচ্ছে আপনার হোম প্রিমিয়াম, প্রফেশনাল উইন্ডোজ 7 এ, তারপর এন্টারপ্রাইজ, আলটিমেট। আপনারা কি জানেন এই জিনিসগুলো কি? এই যে আমি যে বলতেছি মানে 7 স্টার্টার, হোম বেসিক, হোম প্রিমিয়াম, প্রফেশনাল, এন্টারপ্রাইজ, এগুলো জানেন? তো 7 এগুলো হচ্ছে উইন্ডোজ 7 এরই অংশ না, অংশই, বাট এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট। স্টার্টারে বেশি কিছু থাকে না, খুব সিম্পল একটা উইন্ডোজ থাকে আর সিম্পল কিছু কাজ করা যায়। তো হোম বেসিকে কিছু কাজ করা যায়, আরও কিছু কাজ বেশি করা যায় হোম প্রিমিয়ামে, মানে কিছু ফ্যাসিলিটি। মানে বলতে গেলে এটা হচ্ছে ওই একই আটাই ডিফারেন্ট প্যাকেটে ডিফারেন্ট ব্র্যান্ড করে সেল করা, ঠিক আছে? মানে 1 কেজি প্রাইস ধরেন 2 টাকা, তাহলে আপনি 4 কেজি প্রাইস নিলে 3 টাকা পড়বে, আমি ডিসকাউন্ট করে দিচ্ছি 1 টাকা। মানে এই টাইপের কিছু ডিফারেন্ট টাইপের প্যাকেজ, মানে একটু ফ্যাসিলিটি দিচ্ছে, তো ওইটার জন্য ডিফারেন্ট একটা প্রাইস নিচ্ছে। এটাই হচ্ছে স্টার্টার, হোম বেসিক, হোম প্রিমিয়াম, প্রফেশনাল, এন্টারপ্রাইজ, আলটিমেট। আপনি যদি গুগলে সার্চ করেন ডিফারেন্ট বিটুইন দ্য স্টার্টার প্যাক টু আলটিমেট প্যাক, তা আপনি দেখবেন বিশাল একটা গ্রাফ দিবে। সেই গ্রাফে খুব সুন্দর করে আপনি দেখতে পারবেন যে বিশেষ করে আমি বোধহয় আপনাদের দিছি ডে 1 এর চ্যাপ্টারে, কি পাইছেন আপনারা? থাকার কথা একদম লাস্ট দিকে, ডে 1 এ একদম লাস্টের দিকে অপারেটিং সেক্টরে থাকার কথা, পেয়েছেন কি? স্পেশালাইজেশন একটা অ্যানালাইজেশন ছিল কোন অপারেটিং এর কি ফ্যাসিলিটি আছে নাই। তো যাই হোক, তো এইটা হচ্ছে আলটিমেট এডিশনটা হচ্ছে আপনার যতগুলো ফিচার আছে A to Z সব আনলক করা থাকে, মানে এই তার উপর পর্যন্ত হচ্ছে এটা থাকে তো এটা থাকে না। যেমন আপনার এন্টারপ্রাইজে মিডিয়া বলে কিছু নাই, এন্টারপ্রাইজটাতে হচ্ছে পুরো অফিসিয়াল কর্পোরেটদের জন্য, ওখানে মিডিয়া প্লেয়ার ছিল কিছু থাকে না। ঠিক এরকম হোম প্রিমিয়াম, বেসিক, প্রফেশনাল ডিফারেন্ট কিছু ক্যাটাগরি থাকে, কিছু ক্যাটাগরি থাকে না। তো আলটিমেটটা আমরা ইউজ করি, যার জন্য এখানে সব ধরনের ফ্যাসিলিটি আমরা যদি পেতে পারি। সেম জিনিসটাই দেখেন আবার শুরু হয়েছে হোম বেসিক, হোম প্রিমিয়াম, প্রফেশনাল, এন্টারপ্রাইজ, আলটিমেট। এটা হচ্ছে এর জন্য যে এটা হচ্ছে 64 বিটের, মানে এখানে 32 ওই ডিফারেন্ট মডেলগুলো দেওয়া আছে, আবার 64 বিটের সেম ডিফারেন্ট মডেলগুলো দেওয়া আছে। তা আমরা যেটা করবো 7 এ আলটিমেটটা ইউজ করবো, এবং আপনারা সবাই যখনই 7 ইউজ করবেন অবশ্যই আলটিমেট ইউজ করবেন। এবং 64টা কেন ইউজ করবেন এটা তো জানেন, আমি তো আগে বলছি কেন 64 ইউজ করবেন। 64 দিকে ইউজ করা যায়। হ্যাঁ তা তো যায়, এখন ধরেন আপনার 4 GB RAM আছে, তাহলে কি মনে আছে আমি কোন অপারেটিংটা দিব? 64 জিবি কেন দিব? 64 হচ্ছে যদি বিল আপার থেকে যেন কি
কি র্যামের 80% কিন্তু আপনি তো 4GB এর উপর যান নাই। আমি বারবার বলছি যে 4GB থাকুক আর না থাকুক, মানে 4GB থাকলেও কি না থাকলেও কি, কারণ 32 আর 64 বিট একটাই কাউন্ট করবে 3 পয়েন্ট সামথিং গিগা মানে জিবি। আপনার তো তাহলে 64 দিয়ে কি হলো, আপনি বরাবর 4 কিন্তু পান নাই। তো 64টা তখনই কাউন্ট করবেন যখন 4GB এর উপরে আপনি যাচ্ছেন তখন। কেন মনে করেন 4GB এর একটা মেশিন নিয়ে আমি 64 দিয়ে বেচার একটা ঝামেলা পালাবো বা আমি ঝামেলা করবো, কারণ কি 64 বিটের সফটওয়্যারই অ্যাভেলেবেল না, নেটে যেখানে যাবেন সব 32। সো আমি 32 থাকতে ভালো। এই যে বাজারে আমি যতগুলো ডিভিডি কিনতে সেগুলো কিন্তু 64 না, প্রত্যেকটা সফটওয়্যার 32 লেখা থাকবে হয়তো দুই একটা, বাট বেশিরভাগই দেখবেন x86 এর সফটওয়্যার। সো 4GB যদি থাকে বেটার হবে আপনাদের ওই 32তে থাকার জন্য। যখনই দেখবেন 6GB অথবা 8GB দেন আপনি 64 বিটে চলে যান, তখন হচ্ছে র্যামটা পাবে পুরো পারফেক্টলি। 8GB এই যে আমার একটা 8GB দেখাচ্ছে না, কীভাবে দেখাচ্ছে পারফেক্টলি কিন্তু দেখাচ্ছে 64 বিটে। এটা যদি আমি এখন 32 থাকতো তাহলে এটাকে দেখাইতো 3.29 বা 78 সামথিং জিবি দেখাইতো, এর বেশি দেখাইতো না। মানে কি আমার পুরো 4GB করে থাকতো, ইউজ করতো না। তো আমরা এখন এখানে উইন্ডোজ 7 আলটিমেট 64 বিট ইউজ করব। আছে আলটিমেট তো আলটিমেট, নামটাই তো শুনলে বোঝা যায় আলটিমেট। তারপর এখানে ওদের কিছু এগ্রিমেন্ট আছে, টার্মস এন্ড কন্ডিশন। এখানে একটা মেইন ইস্যু আছে, এই জায়গাটা আমরা যেটা বুঝবো এখানে হচ্ছে উপরে আপগ্রেড আর নিচে হচ্ছে কাস্টমাইজেশন। ওই যে আমি বলেছিলাম না অনেকে এক উইন্ডোজের উপর আরেক উইন্ডোজ দিয়ে ফেলে, এটা হচ্ছে অনেক সময় ভুলে আপগ্রেডের কারণে দিয়ে দিতে পারে। আবার এভাবে না দিয়ে ঘুরে পেঁচিয়ে আরেকভাবে দিতে পারে, সেটা হচ্ছে কাস্টমাইজে গিয়েও আপডেট করে ফেলতে পারে তার অগোচরে। কিভাবে আপডেট দিলে হচ্ছে একই উইন্ডোজেরই, মনে করেন এখন রানিং উইন্ডোজ আছে, এটার সব ফাইলগুলো আমি কপি করে নিয়ে, মানে কপি হয়ে যাবে অটোমেটিক, যত ধরনের মাই ডকুমেন্ট তারপর ডাউনলোড ডেস্কটপ সব অটোমেটিক ওল্ড কম্পিউটার নামে একটা ব্যাকআপে একটা ফোল্ডার করে রেখে দিবে সিতে, আর আমাকে নতুন করে ফ্রেশ করে একটা অপারেটিং করে দিবে। এখানে বলা যায় যে আমার উইন্ডোজটা ফ্রেশ হবে নাকি আগেরটার উপরে বলবে, এরকম বলা যায়। আপনারা যখন ফ্রেশ দিবেন তখন কাস্টমাইজ যাবেন। এই যে 30GB আসছে না, যে 30GB আমি তখন নিছিলাম, ওই আর কি 28GB সিস্টেমেটিক্যালি এখানে আমি যেটা করব ড্রাইভ অপশনে যাব, ড্রাইভ অপশনে গিয়ে নিউতে কি করব, আমি এখানে হিসাব করব যে এখানে কেন 30,000 MB দেখাচ্ছে, কে বলতে পারবেন? স্যার আমাদের জায়গা তো 30, মানে টোটাল হার্ড ডিস্কের যায় স্পেসটা নিচে ওইটা এমবি তে ভাগ করছে না, সেটাই। তাহলে এখন আপনি যখন কত জিবি নেবেন সেটা কিন্তু এমবি তে হিসাব করতে হচ্ছে আপনার। তবে এখানে 24, হ্যাঁ এখানে 24 MB, ওই তো, হ্যাঁ সেটাই আপনাকে তখন হিসাব করতে হচ্ছে। ধরেন আমি এখানে এখন 15 জিবি নিব, তাহলে এখানে কত লিখবো? এক্স্যাক্টলি 15 দিলেই নিবে, হয়তো একটু কম পড়বে, হয়তো আমার হয়তো সিস্টেম কিছু খাবে, সেটা দেখানোর জন্য হতে পারে আমি 15 তো 15,200 বা 500 সামথিং দেখাতে পারি। 100 MB একটা বিষয় আছে না, ওইটা আমি যখন এখানে ক্লিক করব তখন চলে আসবে। হ্যাঁ আমি 15 না দিলাম, আমি 12 দিই নাকি? জি স্যার সেটা আমি 25 দিছি, জায়গা কম তো। আচ্ছা 12 দিয়ে ধরেন 50 দিলাম, 500 দিলাম, মানে 12,500 দিয়ে দিলাম। এখন আমি অ্যাপ্লাই দিব। এটা হচ্ছে কার জন্য, এটা কিন্তু জেনে রাখা উচিত যে আমি এই এখন যে পার্টিশনটা করতেছি এটা কার জন্য। আমি এটা করতেছি সি এর জন্য, কিন্তু অন্য কোনো পার্টিশনের জন্য না। ঠিক, এইটা হচ্ছে কোন মুহূর্তে দেখাচ্ছে দেখেন, আনঅ্যালোকেটেড ডিস্ক। এটা হচ্ছে সেই মুহূর্ত যখন আপনি নতুন একটা হার্ড ডিস্ক কিনে নিয়ে আসবেন। আপনি কি শুনতেছেন? এই যে এই মুহূর্তটা হচ্ছে সেই মুহূর্ত যখন আপনি বাজার থেকে একটা নতুন হার্ড ডিস্ক কিনে নিয়ে আসবেন। ধরেন 30GB একটা হার্ড ডিস্ক কিনে নিয়ে আসছেন, ওইটার সাথে সাথে লাগানোর পর দেখবেন এরকম আনঅ্যালোকেটেড একটা ডিভাইস দেখাবে, আনঅ্যালোকেটেড। তখন হচ্ছে আপনি এখানে উইন্ডোজ দিতে গেছেন, তখন দেখাবে যে এরকম। আর যেগুলো আমরা এখন বর্তমানে ইউজ করি এখানে অলরেডি DEF আরো অনেকগুলো পার্টিশন থাকবে, কিন্তু ওগুলো এখানে লেখা থাকবে না যে DEF, বাট সাজানো থাকবে। যেমন আমি এখন এখানে অ্যাপ্লাই দেই, আপনারা আগে আমার এটা দেখুন, কিছুক্ষণ দেখার পরে একটু প্র্যাকটিস করেন।
আমি যখন ওকে দিব তখন দেখবেন যে উপরে একটা 100 মেগাবাইটের সিস্টেম ফাইল হয়ে গেছে না, সিস্টেম রিজার্ভ লেখা। এখন আমি যদি এই যে 17 জিবিটা বেঁচে গেছে সেখান থেকে এটাকে স্প্লিট করে আরও বানাই, যেমন আচ্ছা তো আচ্ছা আমি 6 দিই, মানে এটাকে আমি স্প্লিট করলাম 6 দিয়ে। পুরোটাই করে দিই 18 না, জি স্যার। 9 নয়টি স্যার এখানে ওই যে প্রাইমারি 4টার বেশি করা যায় না, ওইটা একটা মেইন ইস্যু। হ্যাঁ ওইটা দেখাই দিচ্ছি। আচ্ছা ওইটা দেখতে যাচ্ছেন? জি স্যার। আচ্ছা মানে আমি এখানে মানে আরো বেশি আচ্ছা আমি এবার দেখেন এখানে কি দেখাচ্ছি, অলরেডি আমি সি করছি। জি স্যার। সি করার পর তারপর আমি হয়তো ডিউ করলাম, ডিউ করার পর কয়টা প্রাইমারি পার্টিশন কয়টা হলো? দুইটা। দুটো হলো। তাহলে আমি আরো একটা বানাবো, এক্স 9 তো ধরেন এটা 8, তাহলে আমি এটা 4 করব। 4। তো এখন 3টা প্রাইমারি হয়েছে নাকি? জি স্যার। আমি যদি আরো একটা করতে চাই লিটো প্রাইমারি হয়ে যাবে। ওই হবে কিভাবে? আপনি আমার নিচের বাটন দেখাচ্ছে কিনা সেটা দেখেন। নিউ জোন অপশনটা দিয়ে হয়ে গেছে, সব 200 হয়ে গেছে না? জি স্যার। মানে কি উইন্ডোজ আপনাকে অ্যালাউড করতেছে না 3টার বেশি? আমি 3টে বেশি করতেছি না, কিন্তু এই জিনিসটা তো আর আটকাতে পারবে না। যখন কিন্তু উইন্ডোজে চলে যাবে তখন তার এই জিনিসটা আপনি গাইড দিচ্ছে না। তখন কি করবেন, আপনি ঠিকই রাইট বাটন ক্লিক করে আবার ওই যে স্ট্রিং করে একটা পার্টিশন বানাতে যাবেন। তখন একটা এরর দিবে লাস্ট টাইম, যেটা কিন্তু ডাইনামিক থেকে ডাইনামিক হয়ে যাবে। তো ওই যে ওই জিনিসটা যখন খেয়াল করবেন না, ডাইনামিক করে ফেলবেন, তখনই সমস্যাটা পড়বে। তখন হবে কি, প্রত্যেকটা পার্টিশন আপনার ফিক্স হয়ে যাবে, যে যেখানে আছে ওখানে থাকবে সারাটা জীবন কেমন তো। মানে হ্যাঁ, আপনি কখনো 2টা পার্টিশনকে মাস করতে পারবেন না, ও যেটা আছে এটাই থাকবে। ওকে ডিলিট করেন আবার ক্রিয়েট করেন, ও এটাই থাকবে, মানে ওই ডাইনামিকই থাকবে। ওকে ডিলিট করেও লাভ হবে, আপনাকে ফরম্যাট করে ওখানে রাখতে হবে। ধরেন এখন সিতে আমি কি দিচ্ছি 7 না? জি স্যার। এটা সিস্টেম রিজার্ভ কত খেয়েছে? 100। এখন আমি যদি ডাইনামিক করার পর যদি এখন আমি টেনে যেতে চাই, যেখানে আমার 500 আসার কথা ছিল সিস্টেম রিজার্ভে, সেখানে 100 দেখাচ্ছে, এটা কোনো কথা? তাহলে আমি কি সি ডি ডিলিট করেও মিলতে পারবো না, সিস্টেম রিজার্ভ ডিলিট করে অ্যাড করতে পারবো না, মানে আমি কোনোদিন আর 500 এমবি যেতে পারবো না। তো তখন কি করণীয়, পুরো এন্টায়ার হার্ড ডিস্কের ব্যাকআপ নিয়ে পুরো এন্টায়ার হার্ড ডিস্ক ডিলিট করে একটা র ওই আবার আনএলোকেট করা, দেন হচ্ছে আবার বানানো। পার্টিশন এটা ছাড়া আর কোনো ওয়ে নাই। এটা নোট করে নেন, জেনে নেন, লাইফ অনেক কাজে দিবে। এখন যেটা করব, এখন কি দেখাচ্ছে, এই লাস্টের স্পেসটা আনএলোকেট দেখাচ্ছে না? জি স্যার। এই আনএলোকেটই রয়ে যাবে যদি আমি উইন্ডোজে চলে যাই। ওখানে গিয়ে দেখবেন কি স্পেসটা পড়ে আছে কালো রঙের হয়ে, মানে প্রাইমারি দেখাচ্ছে না, আবার লজিক্যালও দেখাচ্ছে না। ঠিক আছে, তখন আপনি আবার করবেন কি, এটাকে আনতে যাবেন, আনতে গিয়ে হয়ে যাবে আপনার ডাইনামিক। ঠিক আছে। তো এখানে আমি তো এতক্ষণ বুঝালাম ডাইনামিক, বা আমরা এই পার্টিশনটা উইন্ডোজে থাকা অবস্থাতেও বানাতে পারবো। আমি আপাতত ডিলিট করে দিই, কারণ আমার উইন্ডোজে গিয়ে অ্যাক্রোনিক্স আছে পরের ব্যাচে গিয়ে আমরা অ্যাক্রোনিক্স দিয়ে তখন পার্টিশনটা একটু ভালো মতো বুঝতে থার্ড পারবো। পার্টি সফটওয়্যার ছাড়া এখানে করা যায় না? না, আপনি থার্ড পার্টি সফটওয়্যার ছাড়া হ্যাঁ। কোনোভাবেই এটা প্রাইমারি থেকে লজিক্যাল, এক্সপিতে তো করা যেত তো। হ্যাঁ এক্সপি যেত, কিন্তু এরপর থেকে যাচ্ছে না। স্যার একটু এদিকে আসবেন। আমি এখন সিতে তাহলে নেক্সট দিয়ে দিচ্ছি। তারপর স্যার আমি এই অবস্থায় করে দেবো না, একটা পার্টিশন করে বেরিয়ে চলে যাবো। আচ্ছা, আমাদের অপারেটিংটা হয়ে গেছে। এখন আমরা এখানটা জাস্ট একটা ইউজার নেম, মানে কাকে দিচ্ছেন বা আপনার কি না, আপনি একটা নাম দিবেন। আমি এখানে জাস্ট নর্মালি কিছু একটা দিলাম, ইউজার পিসে। নেক্সট পাসওয়ার্ড দিলে দিবেন, না দিলে নাই, তবে এখানে না যাওয়াটাই বেটার। তাহলে বাদ বাকি যত কাজ করবেন, যেমন সফটওয়্যার ইনস্টলেশন, ড্রাইভার ইনস্টলেশন, একটু পরে পাসওয়ার্ড যুক্ত হবে, কারণ রেজিস্টার্ড হবে, প্রত্যেক ওপেন হবে। সো ফার্স্ট টাইম আপনি পাসওয়ার্ড ছাড়িয়ে রাখলেন। এখানে আমরা যেহেতু এগুলো ক্র্যাক উইন্ডোজ চালাচ্ছি, অরিজিনাল উইন্ডোজ না, সো আপনি এখানে কোনোটাই দিবেন না, জাস্ট আস্ক মি লেটার। কিছু কিছু ফিচার আছে যেগুলো আমি এখন দেখাবো, কীভাবে ডিসেবল করে রাখতে হবে, এনাবল রাখতে হবে, কেমন রাখতে হবে। কারণ কি, উইন্ডোজ আপগ্রেডে যাবেন কেন? যদি জেনুইন উইন্ডোজ হয় তাহলে লজিক্যাল, যদি জেনুইন উইন্ডোজ না হয় তাহলে এটা কোনো লজিকই নেই। কারণ জেনুইন উইন্ডোজ থাকলে তখন হবে কি, ওরা আপনার সিকিউরিটি পারপাস রিলেটেড ইস্যুর জন্য অনেক ধরনের আপডেট দেয়, যেগুলো তখন আপনি আপডেট নিতে পারতেছেন। আর আমি এখন ক্র্যাক ইউজার,
তাহলে আমি আপডেট করলে কি হবে, এক হচ্ছে বড় বড় কতগুলো জিবি ফাইল আসবে, সেটা আমার ওই সিটাকে ভারী করতেছে, প্লাস সবার আগেও চেক করে কি আপনি ভ্যালিডেট ইউজার কিনা। ওইটা হচ্ছে ওর আপডেটগুলোর মধ্যে সবার আগের কাজ। সবার আগে ও আপডেটটা নামবে, নেমে এসে পিসিতে দেখবে যে আপনি কি ওর অথরাইজড ইউজার কিনা। যখন দেখবে ইউজার না, বেশ কয়েকদিন দেখবে, তারপর দেখবেন কি হুট করে পিসিটিসি লক টক করে দিছে একটা ট্যাগ মেরে যে উইন্ডোজ ইজ নাও জেনুইন, তাই না? স্ক্রিন কালো কালো হয়ে যায়। ও করে কি কয়েকদিন মনিটরিং করে তারপর আপনি বাসটা দিয়ে আসতে পারেন। এটা হচ্ছে ওদের একটা প্যাচের একটা অংশ। তো আপনি চলতে ফিরতে থাকা ভালো একটা অপারেটিংকে এভাবেই আপডেট দিয়ে খেয়ে ফেলবেন। তো এই জিনিসগুলোর জন্য হয় কি আপডেট থেকে যত দূরে থাকা যায়, মানে একবার সেট আপ দিচ্ছেন, এবার ওয়ালাইকুম আসসালাম, মানে মাইক্রোসফটের সার্ভারের ধারে কাছে আমি থাকবো, মানে এটি হচ্ছে করতে হয়। যদি আপনি এই উইন্ডোজটাকেই 6 থেকে 7 মাস স্মুথ চালাতে চান, তাহলে হচ্ছে এটাই একমাত্র পন্থা। আর যদি নষ্ট করতে হয় তাহলে সব ফিচার অন করে রাখেন, মাইক্রোসফট আসুক দেখুক আর এটাকে ব্যান করে দিয়ে চলে যান। 6-7 মাস চলবে কেন, আরো বেশি চলবে না? আর বেশি চলে, মানে ইউজার উপর ডিপেন্ড করে। আমার মতো ইউজার 6-7 মাস স্মুথ চালায়, মানটা বুঝছেন? আমার মতো ইউজার 6-7 মাস স্মুথ চলতে পারে, মানে আপনারা তো 2 মাস পরে পুরো পিসি স্লো বানা ফেলাবেন। 2 মাস গ্যারেন্টি দিব পুরো পিসি স্লো করে ফেলবেন। কারণ কি কত শত সফটওয়্যার ইনস্টল করবেন, কোথায় কোথায় রেজিস্ট্রি অনেকগুলো ফাইল আসবে, কতগুলো টেম্পোরারি ফাইল জমবে, কোথায় ক্লিন করবেন কিছু জানেন না, অনেক কিছু আছে। মানে আমি প্রতিদিন নিট এন্ড ক্লিন থাকি এবং খুব ফাস্টার ওপেন হয় ফাস্টার ক্লোজ হয়, কারণ আমি প্রতিদিনই রিফ্রেশমেন্টের মধ্যে রাখি, মানে আজেরা ফাইল ফালাই। তারপর যে সফটওয়্যার আমি কাজই করি না, হ্যাঁ আমার কাছে আর্কাইভ আছে প্রচুর সফটওয়্যার, তাই বলে আমি সব সফটওয়্যার ইনস্টল করে রাখবো যেটা আমার কাজের না সেটাও, যেটা কাজে সেটাও, যেগুলো কাজ করবো ওগুলো রাখবো, যেটা কাজ নেই আনস্টল। তো এইরকমভাবে আপনাকে ইউজ করতে হবে। এখানে টাইম জোনটা বাই ডিফল্টলি ইউরোপ জোনের থাকে, সেটা আপনার ঢাকা দিয়ে দিতে হবে। সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে +6কে খুঁজে বের করা, মানে হচ্ছে UTC +6, এটা তো সব মাইনাস নাকি, এটা প্লাস। হ্যাঁ, এই প্লাসকেই দেখবেন আপনি ঢাকাটা ক্লিক করে দিয়ে দিবেন। ওইটা দিলে হয়, কিন্তু এখানে তো আপনার ঢাকা আছেই, ঠিক আছে? ধরেন ওইটাতেই ওই কালকে জারি করলো যে এখন থেকে আমরা টাইম জোন চেঞ্জ করলাম, তখন তো আপনি টাইম জোন চেঞ্জের মধ্যে পড়ে গেলেন, তো ঢাকায় তো করতেছেন। তো যেটা আছে সেটা আমরা নেক্সটে চলে যাই। এখানে জাস্ট এটা আসলে ম্যান্ডেটরি কিছু না যে আমাকে এখানে নেটওয়ার্কের কোন মোডটা দিতে হবে, হোম, অফিস, পাবলিক, এটা আপনার ইচ্ছা। যেমন আমি আমার বাসা থাকলে হোম দেই, অফিস থাকলে ওয়ার্ক দেখায় রাখি। এটা আসলে ম্যান্ডেটরি কিছু না, আমারই কিছু না। এটা ক্লিক করে যে পপআপটা আসবে ওটা আপনি ক্লোজ করে দিতে পারবেন, ওখানে টিক চিহ্ন কিছু দেওয়া দরকার নেই। এটা আপনি পরবর্তীতে আনতেও পারবেন, এটা আসলে এরকম কিছু ইম্পর্টেন্ট ইস্যু না। এই যে যেটা আসছে তো আমি স্কিপ করতে পারবো, বা এটা এই যে এখন লোডারটা নামতেছে, ও হচ্ছে জেনুইন করতেছে, মানে কি বলে ফুল ভার্সন করে ফেলবে এটাকে, ক্র্যাক করে। আচ্ছা, আমাদের উইন্ডোজটা চলে আসছে। আমাদের উইন্ডোজটা চলে আসছে, মানে আমরা রাইট বাটন ক্লিক করে, আচ্ছা আমি একটা কাজ করব, আচ্ছা এখন আমরা যেটা করব, একটু স্ক্রিনটা চেঞ্জ করে নিই, ব্যাকগ্রাউন্ডটা, কারণ চোখে লাগতেছে।
এখন ক্লিয়ার দেখা যাচ্ছে? জি স্যার। এখন অনেকে আছে এখানে মাই কম্পিউটারটা বা ডেস্কটপগুলো আনতে ভুল করে, অনেক সময় হয়তো রাইট বাটন ক্লিক করে শর্টকাট করে নিয়ে আসে অনেক, বা অনেকে অনেক সময় এরকম টান টান দেয়, এটা কিন্তু ভুল হয়। শো অন দিতে হয়, রাইট বাটন ক্লিক করে শো অন দিলে এসে পড়ে। প্রপার্টিজ থেকে আনা যায়। হ্যাঁ, তো প্রপার্টিজ থেকে আনলে আপনার জন্য আরও ভালো হবে, তখন বুঝতে পারবেন। রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজে গিয়ে এই যে চেঞ্জ ডেস্কটপ আইকন, এখানে হচ্ছে আপনি মাই কম্পিউটার দেন, ইউজার প্রোফাইল দেন, নেটওয়ার্ক দেন, যেটা লাগে। হ্যাঁ, কন্ট্রোল প্যানেল লাগে না সবসময় ডেস্কটপে, যেটা অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে বের হওয়া আর ওকে দিয়ে বের হওয়া একই কথা। এই যে চলে আসো, এই যে আমার এই কম্পিউটারে এটা কি শর্টকাট লেখা দেখাচ্ছে আর এটা কত স্মার্ট দেখাচ্ছে, আসলে এগুলো হচ্ছে ভুল হয়। তো আমরা হচ্ছে কি এখন আমাদের ডেস্কটপটা পেয়ে গেছি, এখন এখানে হচ্ছে কি আমার কিন্তু আরেকটা পার্টিশন দেখাচ্ছে না, আর আমার সি তো 25 মেগাবাইট খাই। সমস্যা নেই, আমরা এটাকে বাড়াতে পারবো, কমাতে পারবো যদি আমাদের কাছে থার্ড পার্টি সফটওয়্যারটা থাকে। তো এখানে পেন ড্রাইভটা সাপোর্ট করতে গেলে কি করতে হবে জানেন? মনে করেন কোনো একটা পেন ড্রাইভ আমি এখানে দিব, পেন ড্রাইভটা যখন আমি পিছনে লাগাবো এটা অনেক সময় আমার ভিতরে নাও আসতে পারে, মানে অনেক সময় এটা ফিজিক্যালি চলে যায় ডাইরেক্ট, মানে ফিজিক্যাল মেশিনে সবার আগে প্রায়োরিটি পেয়ে চলে যায়। তখন যেটা করতে হবে, তখন আমার এই এটাকে মিনিমাইজ করে না, এখানে উপরে ক্লিক করলে দেখবেন ভিএম ফাংশন, তারপর রিমুভেবল ডিস্ক, এখানে হচ্ছে তখন আপনার পেন ড্রাইভটা আসবে। যেমন এখন পেন ড্রাইভটা নেই, অনেক সময় ফিজিক্যাল মেশিনে চলে যায়, মানে পেন ড্রাইভ লাগাইছেন সেটা দেখবেন মাই কম্পিউটারে চলে আসছে। আবার এখানে যদি আনতে চান তাহলে এখানে ক্লিক করে কানেক্টেড করতে হবে। যেমন আমি এখন একটা পেন ড্রাইভ লাগাই, তো দেখা যায় কিরকম হয়। একটা ইউএসবি লাগালাম, এটা মনে হয়নি এখন এখানে আসছে, কানেক্টেড হচ্ছে, ড্রাইভার পাচ্ছে, ওকে। এটা আসলে ফিজিক্যাল মেশিনে চলে গেছে, দেখেন এখানে কানেক্টেড দেখাচ্ছে না, বাট এখানে আছে, খেয়াল করছেন? এটা কিভাবে বুঝবো? আমি যখন এই দেখছেন চলে আসছেন এখানে, মানে আমার মেইন মেশিনে চলে আসছে, আমার ভিএমএ কিন্তু যায় না। এখন এই জিনিসটা যেতে গেলে কি করতে হবে? এখানে জাস্ট সিম্পলি এখানে ভিএমএ ক্লিক করে রিমুভেবল ডিভাইস, তারপর হচ্ছে মাস স্টোরেজ ডিভাইস কানেক্ট, ওকে। তাহলে ওখান থেকে ডিসকানেক্ট হবে আর এখানেও কানেক্ট হবে, দেখছেন এখানে ইনস্টল হচ্ছে। ড্রাইভার পাবে, এখানে চলে আসবে। দেখছেন চলে আসছে, পেন ড্রাইভটা আসছে। তো এখানে আমি দেখতে পারবো যে আমার এই পেন ড্রাইভটার ভিতরে কি কি ছিল, যেমন আমি আমার ওই সফটওয়্যারগুলো এখানে আনিনি। তো এখানে আমরা যেটা করব, এটা তো এখন আমরা কি করলাম, ডেস্কটপের আইকন হিসেবে মাই কম্পিউটার এগুলো আনলাম। ভিএমওয়্যার টুলস যেটা বলছিলাম, এটা সেটআপটা যখন করতে চাইবেন ওই যে ভিএম থেকে ক্লিক করলে তখন এটা মাই কম্পিউটার ভিতরে এরকম সফটওয়্যার মানে একটা ডিভিডির মতো হয়ে আসবে, মানে মনে করবেন যে এটি মনে সেটআপ কিছু, তো তখন এখান থেকে একটা সেটআপ করে নিতে হবে। ভিএমওয়্যারের কাজ হচ্ছে এই উইন্ডোজ মানে এই মেশিনটার সাথে এই অপারেটিংটা ডিসপ্লে, রেজুলেশন, মেজারমেন্ট করা এবং বাকি সব কিছু পারফেক্টলি স্মুথলি আপনার স্ক্রিনটাতে দেখানো, বড় করে যেমন স্ক্রিনটা ছোট না, এটা পুরো ফুল স্ক্রিন হয়ে আসবে। এটা হচ্ছে তখন ভিএমওয়্যার সাপোর্টটা দেয়। কি দেখাচ্ছে? ও আসলে দেখাচ্ছে যে আমার সিতে আসলে পর্যাপ্ত জায়গা নেই, যার জন্য সেটা হতে পারতেছে না। এটা আমরা তাহলে নেক্সট ব্যাচে এটার স্পেস বাড়াবো, মানে কি করবো, সিতে আমার সিতে আমি স্পেস কিভাবে বাড়াতে পারবো
সেটা দেখবো। তারপর হচ্ছে আমি অন্য টাইপ কী করবো। তো আমার মনে হচ্ছে যে একটা ভয় আছে, নেক্সট টাইম যখন আমি কোনো সফটওয়্যার সেট আপ করতে যাবো আমার মনে হয় না সিতে সেট আপ করতে পারবো, কারণ আমার সিতে এরকম জায়গা দেয়নি। আমারটাই ইনস্টল হচ্ছে স্যার। দেখি ক্যাফে ভাইয়া টুলসটা পাবো কোথায়? ভিএমএ ক্লিক করার পর এটা অটোমেটিক চলে আসে, যদি না পান তাহলে মাই কম্পিউটার এখানে পাবেন। মানে এটা ক্লিক করতে হবে উপরে একদম, এই যে এখানে ভিএমএ ক্লিক করে যে ইনস্টল ভিএমওয়্যার টুল, এটা দিলে হচ্ছে আপনার ফুল ফাংশনালিটি পেয়ে যাবে। এখন ছোট হয়ে আছে না, তখন পুরো ফুল স্ক্রিন হয়ে যাবে, হাই রেজলিউশন দেখাবে। ঠিক আছে, এখন যেটা মেইন আমাদের যেটা জানা দরকার, শেখা দরকার, সেটা হচ্ছে উইন্ডোজটা আমরা এখানে ডেস্কটপ প্লেনে ফেলছি, সবকিছু ঠিকঠাক আছে। সেটিংয়ে কিছু কাজ আছে, এগুলো খুব ইম্পর্টেন্স। আপনি সোজা কন্ট্রোল প্যানেলে চলে যাবেন, স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেল চলে গিয়ে এখানে ক্যাটাগরি থেকে লার্জ আইকনস দিবেন, সবগুলো ফাংশন চলে আসবে। এখান থেকে বেশি কিছু করতে হবে না, এখান থেকে অটো প্লেটা ক্লিক করে অটো প্লের এই টিক চিহ্নটা উঠাই দেন। এতে হবে কি, যখনই কোনো পেন ড্রাইভ ঢুকেন হুট করে ওপেন হবে না। হুট করে ওপেন হলে হবে কি, আপনার একটা ভাইরাস থাকলে সেটা এখানে ইনস্টল হয়ে যেতে পারে, এটা একটা ভয় থেকে যাবে। সো অটোনেট অফ করে দেন, এটা হচ্ছে মেইন ইস্যু। তারপর হচ্ছে আপনার পাওয়ার অপশন যেতে পারেন, পাওয়ার অপশনে গিয়ে ব্যালেন্স রিকমেন্ডেড যা আছে সেটা চেঞ্জ প্ল্যান সেটিং, এখানে গিয়ে টার্ন অফ ডিসপ্লে আছে। আপনি যদি অনেক কন্টিনিউসলি কাজ করেন তাহলে এটা নেভার করে দেন, নেভার করে দিয়ে সেভ করে চলে আসেন। পিসি যদি এর মধ্যে রিস্টার্ট হয় তাহলে দেখবেন এই নেভার অপশনের নিচে আরেকটা অপশন আসবে, সেটা হচ্ছে স্লিপ মোড। এই স্লিপ মোডটা খুব ডিস্টার্ব করবে, 30 মিনিট পর ঘুমায় যাবে। তো এটাও আপনি আবার নেভার করে দিয়ে আসবেন। তো নেক্সট টাইম হয়তো আমরা কাজ করতে গেলে আবার হয়তো টাচ করবো এটাকে, এটা আরেকটা রিস্টার্ট হওয়া লাগে, তাহলে চলে আসবে। তারপর এখানে আমরা পাওয়ার অপশনের পর যেটা মেইন ইস্যু সেটা হচ্ছে ডেফিনেটলি ফায়ারওয়াল যদি আপনি শেয়ারিংয়ে কাজ করেন, ডেফিনেটলি শেয়ারিংটা যে ব্লক করে ফায়ারওয়ালটা। মনে করেন আপনি এটা শেয়ারিং করছেন দুটো পিসির মধ্যে, তো এই শেয়ারিং মধ্যে সবচেয়ে বড় শত্রু হচ্ছে ফায়ারওয়াল। আপনি সব কিছু করছেন কিন্তু ফায়ারওয়াল অন আছে, আপনার এটা শেয়ারিং হবে না। তো যেটা করতে হবে, এখানে লেফট বাটন থেকে টার্ন অফ উইন্ডোজ ফায়ারওয়াল অন আর অফ, এখানে ক্লিক করে জাস্ট টার্ন অফ অ্যান্ড টার্ন অফ, দুইটা ফিচার থাকে, একটা হচ্ছে পাবলিক, একটা হোম, আপনি এটা অফ করে দেন। এই যে এটা হচ্ছে এখন আমার পিং পাবে, মানে দুইটা পিসির মধ্যে আমি শেয়ারিং করলে পিং পাবে, ডাটা ট্রান্সফার সব হবে, এখন হবে। তারপর আমি আবার পিছনে গিয়ে এবার হচ্ছে উইন্ডোজ আপডেট। এখানে দেখাচ্ছে হয়তো ক্রস, আর অ্যাকচুয়ালি এটা ক্রস না। লেফট সাইডে গিয়ে চেঞ্জ সেটিং যান, এখানে দেখাচ্ছে কি প্লিজ সিলেক্ট অ্যান অপশন, সেখান থেকে ক্লিক করে দিবেন হচ্ছে নেভার চেক ফর আপডেটস, এবং নিচে থেকে যত টিক চিহ্ন আছে সব উঠাই দেন, উঠাই দিয়ে ওকে দিন, ওকে দিয়ে বেরোয় গেল। এই জিনিসটা মাঝে মাঝে চেক করতে হবে, কেন কিছু সফটওয়্যার আছে, কিছু সফটওয়্যার যেগুলো কাজে হচ্ছে এটাকে অটোমেটিক অন করে দেয়। তো আপনি সফটওয়্যার সেট আপ করে চুপচাপ ঘুমায় আসেন, এর পাশেও কিন্তু ব্যাকএন্ডে সব ডাউনলোড করে ফেলছে, একবার ডাউনলোড হয়ে গেলে পরে কিছু করার নেই। হ্যাঁ, আনইনস্টল করা যায়, কিন্তু এই একটার পর একটা মানে অনেকগুলো ফাইলস ডাউনলোড হয়ে গেলো, আপনি করতে হয়রান হয়ে যাবেন। তো যেটা হয় কি, কিছু সফটওয়্যার আছে যেগুলো ইনস্টল হয়ে গেলে এই ফিচারগুলো অন করে ফেলে, তখন এটা আপনি চেক করতে হবে। যেমন বেশ কিছু অ্যান্টিভাইরাস আছে, আমি ফাইল অফ করছি না, ইনস্টল করার পর দেখবেন ফাইলটা অন করে দেবে। ঠিক আছে, মানে কিছু অ্যান্টিভাইরাস আছে পুরো ফাইলটা ওর হাতে থাকে, মানে এটা ডিসেবল থাকলে ও হাতে ফাইলটা আটকে রাখে, তখন আবার অ্যান্টিভাইরাসের ফাইলগুলো ডিসেবল করতে হয় শেয়ারিংটা ঠিক করার জন্য। তো এটাও ছিল আজকে আমাদের বেসিক। একটা অপারেটিং কমপ্লিটলি সেট আপ করার পর কোন মেজর ইস্যুগুলো অফ করতে হবে, কেন আমি চাই না আপডেট, যাতে নেক্সট টাইম আমার এটা স্লো হয়ে যাক বা আমার এটা আবার জেনুইন ট্যাগ দিয়ে দিক, কারণ আমার এই উইন্ডোজটা এই মুহূর্তে অ্যাক্টিভেটেড দেখাচ্ছে, উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড, আমি চাই না এটা আবার নট অ্যাক্টিভেটেড হয়ে যাক 2 দিনের মধ্যে। এবং আমার যে সেটিংগুলো আছে এগুলো যাতে ভাইরাস যুক্ত না হতে পারে, যা করণীয় আমি আপাতত বেসিকটা করে নিলাম, পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরও বেসিকগুলো জেনে নেব। ঠিক আছে।